হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেল ফোকাস। তো আমরা যেমনটা শুরু করেছিলাম WBSSC গ্রুপ সি এবং ডি পোস্টের জন্য ইন্টারভিউর গাইড ইবুক এর পার্ট 1 ভিডিওটা আমরা অলরেডি ডিসকাস করছি। আজকে আমরা পার্ট 2 ভিডিও ডিসকাস করব। তো চলো শুরু করি। দেখো ফ্রেন্ডস, ইন্টারভিউ সাধারণ প্রশ্ন উত্তর ছিল আমাদের টপিক, যেখানে আমরা 14 নম্বর প্রশ্ন অবধি আলোচনা করেছি। আজকে আমরা নেক্সট তারপরের থেকে কিন্তু আলোচনাটা শুরু করব। তো দেখো, তো 14 নম্বর প্রশ্ন ছিল আপনি কি মাল্টিটাস্কিং করতে পারেন। এর পরের 15 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আপনি কি ট্রান্সফার হলে কাজ করতে পারবেন। উত্তর হবে হ্যাঁ, আমি যে কোনো স্থানে কাজ করতে প্রস্তুত। সরকারি চাকরির ক্ষেত্রে ট্রান্সফার একটা স্বাভাবিক বিষয় এবং আমি এটিকে আমার দায়িত্বের অংশ হিসেবে গ্রহণ করি। নতুন জায়গায় কাজ করার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করা যায়, যা ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে সহায়তা করবে। এভাবে কিন্তু অ্যান্সারটা বলবে, ঠিক আছে। নেক্সট অ্যান্সারটা অবশ্যই অ্যান্সারগুলো কিন্তু বারবার আয়নার সামনে বা কোনো ফাঁকা জায়গায়, ঠিক আছে, বা কারোর সামনে অ্যান্সারগুলো কিন্তু বারবার বলবে, ঠিক আছে, প্র্যাকটিসটা করবে। নেক্সট, আপনি কি নতুন কিছু শিখতে আগ্রহী। উত্তর হবে হ্যাঁ, আমি সবসময় নতুন কিছু শেখার জন্য আগ্রহী। আমি বিশ্বাস করি শেখার কোনো শেষ নেই এবং নতুন জ্ঞান অর্জন করলে কাজের দক্ষতা বাড়ে। আমি নিয়মিত পড়াশোনা করি এবং নতুন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি, যা আমাকে একজন দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। নেক্সট, এর পরের প্রশ্ন হচ্ছে আপনি কি ওভারটাইম কাজ করতে পারবেন। দেখো ফ্রেন্ডস, গ্রুপ সি এবং গ্রুপ ডি যেহেতু গ্রাউন্ড লেভেলের কাজ, ঠিক আছে, তো গ্রুপ ডি এর ক্ষেত্রে বিশেষ করে এই প্রশ্নটা করাই হবে যে ওভারটাইম কাজ করতে পারবেন। উত্তর হবে হ্যাঁ, প্রয়োজনে আমি অতিরিক্ত সময় কাজ করতে প্রস্তুত। আমি মনে করি দায়িত্বপূর্ণ কাজ কখনো কখনো অতিরিক্ত সময় দেওয়া প্রয়োজন হতে পারে। কাজের স্বার্থে আমি আমার সময়কে সামঞ্জস্য করে কাজ সম্পন্ন করার চেষ্টা করব। ঠিক, দেখো, প্রতিটা উত্তর কিন্তু একটা পজিটিভ দিক তোমাদের কাছে রেখে দেয়, ঠিক আছে, যাতে কোনো ইন্টারভিউতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। এর পরের প্রশ্ন, আপনি কিভাবে নিজেকে উন্নয়ন করেছেন এখন অবধি। সেটা হবে আমি নিয়মিত পড়াশোনা করেছি এবং প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করছি। আমি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপডেট থাকি এবং আমার বিষয়ভিত্তিক জ্ঞান বাড়ানোর জন্য প্র্যাকটিস করি। দেখো, এটা যখন বলবে যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপডেট থাকি, তো অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিন্তু তোমার কাউন্টার কোশ্চেন করা হবে, ঠিক আছে। তো অবশ্যই এটা বলার আগে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি জেনে যাও তো বেটার, ঠিক। নেক্সট, এছাড়া আমি নিজের দুর্বলতার দিকগুলো চিহ্নিত করে সেগুলো উন্নয়ন করার চেষ্টা করছি। এইভাবে আমি নিজেকে একটি উন্নত ও দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাই, ঠিক। তো দেখো, এখানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপডেট থাকো বা অন্য কোনো দিক থেকে আপডেট থাকো, সেটা বললে সেখান থেকে কিন্তু তোমাকে কাউন্টার প্রশ্ন করা হবে। যদি কারেন্ট অ্যাফেয়ার্স বলো, আমি অবশ্যই পিডিএফে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যে জানুয়ারি থেকে যে আজ অবধি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সমস্তগুলো কিন্তু আপডেট করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট, আপনি কি নেতৃত্ব দিতে পারবেন বা পারেন। তুমি যে নেতৃত্ব কোনো জিনিসের দল একটা নেতৃত্ব। উত্তর হবে হ্যাঁ, প্রয়োজনে আমি নেতৃত্ব দিতে পারি। আমি দলকে সংগঠিত করতে এবং সবার মধ্যে সমন্বয় বজায় রাখতে চেষ্টা করি। তবে আমি মনে করি ভালো নেতৃত্বের জন্য দলগত কাজ এবং সকলের মতামতকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি, ঠিক আছে। এরপরের কোশ্চেন, দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু খুবই সাজানো গুছানো কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই যারা এই পিডিএফটা নিতে চাও, ভিডিওটির শেষে তোমাদেরকে আমি বলে দেবো যে পিডিএফটা কীভাবে নেবে, ঠিক আছে, আর কোথা থেকে নেবে। তো তার জন্য অবশ্যই ভিডিওর শেষ অবধি দেখতে হবে, ঠিক। নেক্সট, আপনি যদি এই চাকরি না পান তাহলে কি করবেন। এটা কিন্তু তোমাকে একটা ভয় দেখানোর জন্য দু একটা প্রশ্ন এইভাবে করাই হয় যে আপনাকে যদি চাকরি যদি না পান তাহলে কি এটাই আপনার শেষ, না কি আর কি করবেন। উত্তর হবে আমি হতাশ না হয়ে এটিকে এক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করব। আমি আমার ভুলগুলো বিশ্লেষণ করব এবং পরবর্তী আরও ভালোভাবে প্রস্তুতি নেব। আমি বিশ্বাস করি পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে ভবিষ্যতে সফল হওয়া সম্ভব। এটা কিন্তু মাস্ট বলবে, ঠিক আছে, এই যে লাইনটা, আমি বিশ্বাস করি আমি পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে ভবিষ্যতে সফল হওয়া সম্ভব, ঠিক। নেক্সট, পরের প্রশ্ন,
পরের প্রশ্ন হচ্ছে আপনি যদি অফিসে কোনো সহকর্মী ভুল করেন তাহলে আপনি কি করবেন? আপনার অফিসে কোনো সহকর্মী কোনো ভুল কাজ করছে, তাহলে কি করবে? উত্তর হবে আমি প্রথমে বিষয়টি শান্তভাবে এবং সম্মানের সাথে তাকে জানাবো যে এই কাজটা ভুল। আমি চেষ্টা করব যেন তিনি বুঝতে পারেন কোথায় ভুল হয়েছে এবং প্রয়োজনে তাকে সংশোধনে সাহায্য করব। আমি মনে করি অফিসে সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, তাই কাউকে ছোট না করে সমস্যার সমাধান করাই উচিত। ঠিক, নেক্সট দেখো এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার সিনিয়র যদি আপনাকে অন্যায়ভাবে বকাঝকা করে তাহলে কি করবে? তো অ্যান্সারটা হবে আমি বিষয়টি শান্তভাবে গ্রহণ করব এবং ব্যক্তিগতভাবে নেব না। আমি বুঝতে চেষ্টা করব কোথায় ভুল হয়েছে বা কী কারণে এমন হয়েছে। ঠিক, নেক্সট দেখো প্রয়োজনে সঠিক সময়ে ভদ্রভাবে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সেই সময়। ঠিক, পরের প্রশ্ন হচ্ছে আপনি কি একঘেয়ে একটা রুটিন মেনটেন যেটা হয় স্কুলের ক্ষেত্রে তো সবসময় রুটিন মেনটেন হয় না, তো সেই একঘেয়ে বা রুটিনে কাজ করতে পারবেন? উত্তর হবে হ্যাঁ, আমি একঘেয়ে কাজ ধৈর্যের সাথে করতে পারি। ক্লার্ক ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে নিয়মিত ও ধারাবাহিক কাজ খুবই গুরুত্বপূর্ণ হয়। আমি মনোযোগ দিয়ে কাজ করতে পারি এবং একই কাজ বারবার করলে গুণমান বজায় রাখার চেষ্টা করি। পরের প্রশ্ন কী আছে দেখো, পরের প্রশ্নটা আছে যে আপনি যদি কোনো কাজ বুঝতে না পারেন তাহলে কি করবেন? তো অ্যান্সার কী বলবে? অ্যান্সার বলবে যে আমি প্রথমে নিজে বোঝার চেষ্টা করব এবং প্রয়োজনে তথ্য সংগ্রহ করব। ঠিক আছে, যদি তবুও বুঝতে না পারি তাহলে সিনিয়র বা সহকর্মীদের সাহায্য নেব। আমি বিশ্বাস করি সঠিকভাবে কাজ বোঝা খুব জরুরি যাতে ভুল না হয়। পরের প্রশ্ন দেখো কী আছে। পরের প্রশ্ন আছে আপনি কি চাপের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন? উত্তর হবে হ্যাঁ, আমি চাপের মাধ্যমেও শান্ত থাকার চেষ্টা করি এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিই। আমি প্রয়োজনীয় তাড়াহুড়ো না করে বাস্তবসম্মত ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। ঠিক, তো এইভাবে কিন্তু প্রতিটি অ্যান্সার তোমাদের হবে। অবশ্যই এই অ্যান্সারগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। ঠিক, পিডিএফটা নিলেই তো হবে না, পিডিএফটা নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট হবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিক যেমন বলছি নিজের মতোভাবে সাজিয়ে সেগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে একাই। ঠিক আছে, খোলা আকাশে বা আয়নার সামনে বা কাউকে সামনে বসিয়ে পর, ঠিক তাকে এই প্রশ্নগুলো ধরতে বলে তার সাথে তুমি অ্যান্সারগুলো দিবে। এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিসটা করতে পারো। হ্যাঁ, নেক্সট আপনি কি নিজের ভুল স্বীকার করতে পারেন? উত্তর হবে হ্যাঁ, আমি নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করি না। আমি মনে করি ভুল স্বীকার করা একজন দায়িত্বশীল ব্যক্তির লক্ষণ এবং এটির থেকে কিন্তু শেখা যায়। নেক্সট হচ্ছে আপনি কি সব সময় সত্য কথা বলেন? খুবই নর্মাল কোশ্চেন, জিজ্ঞাসা করা হয় অনেকবার। উত্তর হবে হ্যাঁ, আমি সব সময় সত্য কথা বলার চেষ্টা করি। তার মানে এই নয় যে আমি সব সত্য কথাই বলি। কিছু সময় কোনো এমন কন্ডিশন হয়ে যায় যে সেখানেও কিন্তু মিথ্যা কথা বলতে হয়, বাধ্য হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলি, কিন্তু আমি চেষ্টা করি সবসময় সত্যি কথা বলার। সততা একজন সরকারি কর্মচারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ, তাই আমি এই বিষয়টিকে বিশেষ গুরুত্বই দিই। ঠিক, নেক্সট প্রশ্ন দেখো, আপনি কি দ্রুত কাজ করতে পারেন নাকি আপনি কি দ্রুত কাজ করতে পারেন নাকি নির্ভুল কাজ করতে পারেন? দুটো প্রশ্ন আছে। আপনি কি দ্রুত কাজ করতে পারেন নাকি নির্ভুল কাজ করতে পারেন? অ্যান্সার কি বলবে? অ্যান্সারটা হবে আমি নির্ভুলভাবে কাজ করতে বেশি গুরুত্ব দিই, কারণ ভুল হলে পরে সমস্যা হতে পারে। তবে আমি চেষ্টা করি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে, যাতে কাজের গতি ও গুণমান দুটোই বজায় থাকে। দেখো ফ্রেন্ডস, দুটোকেই কিন্তু টার্গেট করা হয়েছে, আর দুটোরই অ্যান্সার আমি তোমাদেরকে একেবারে পারফেক্ট দিয়েছি। আমি নির্ভুলভাবে কাজ করতে বেশি গুরুত্ব দিই, কারণ ভুল হলে পরে সমস্যা হতে পারে।
তবে আমি চেষ্টা করি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে, যাতে কাজের গতি ও গুণমান দুটোই কিন্তু বজায় থাকে। ঠিক, খুবই খুবই খুশি হই যদি তুমি এই প্রশ্নের উত্তরগুলো ঠিক এইভাবে দাও তো। ঠিক আছে, নেক্সট হচ্ছে, আপনি যদি একই সময়ে অনেক কাজ পান তাহলে কি করবেন? উত্তর কি হবে? আপনি যদি একই সময়ে অনেক কাজ পান, ঠিক আছে, তাহলে কি করবেন? ধরুন আপনাকে হেড স্যার বলা, হেড স্যার কিছু একটা গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছি, বা গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছি, হেড স্যার বলা হলো যে ওখানে যাও, ওই ক্লাসরুমে কী একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, কি কিছু একটা বার হয়েছে সেটা দেখে আসো। সাথে তোমাকে কিছু একটা কাজ বলা হলো যে এখন কিন্তু ওই ঘন্টা দেওয়ার সময় হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনেকগুলো সময় হয়, ঠিক আছে। আপনি যদি একই সময়ে অনেক কাজ পান তাহলে কি করবেন? অ্যান্সার হবে, আমি কাজগুলোকে অগ্রাধিকার অনুযায়ী ভাগ করব এবং গুরুত্বপূর্ণ কাজ আগে সম্পন্ন করব। আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সব কাজ সময়মতো শেষ করা সম্ভব হবে বলে মনে করি। ঠিক, দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনি কেন মনে করেন আপনি এই চাকরির জন্য উপযুক্ত? খুবই বেসিক কোশ্চেন আর কমন কোশ্চেন। এটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম ইন্টারভিউ তোমাদের মধ্যে হয়তো কিন্তু অনেকেই ফেস করবে এই কোশ্চেনটা। তো অ্যান্সারটা কী হবে? আমি পরিশ্রমী, দায়িত্বশীল এবং নিয়ম মেনে কাজ করতে অভ্যস্ত। আমি দ্রুত শেখার ক্ষমতা রাখি এবং আমার কাজ সততার সাথে সম্পন্ন করি। আমি বিশ্বাস করি এই গুণগুলো আমাকে এই পদের জন্য উপযুক্ত করে তোলে। নেক্সট, পরের প্রশ্ন কী হচ্ছে দেখো, আপনি যদি আপনার কাজ পছন্দ না করেন তাহলে কি করবেন? অ্যান্সার কী হবে? আমি প্রথমে কাজের গুরুত্ব বোঝার চেষ্টা করব এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করব। সব কাজের সম্মান গুরুত্বপূর্ণ এবং আমি পেশাদারিত্ব বজায় রেখে কাজ সম্পন্ন করব। সময়ের সাথে সাথে আমি কাজের মধ্যে আগ্রহ তৈরি করার চেষ্টাও করব। ঠিক, নেক্সট। তো দেখো, প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুছানো সাজানোভাবে কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট 32 নম্বর প্রশ্ন, আপনি যদি দুজন সিনিয়রের কাছ থেকে ভিন্ন নির্দেশ পান তাহলে কি করবেন? একটু আগেই কোশ্চেনটা আমি তোমাদেরকে ডিসকাস করলাম। আমি ভদ্রভাবে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব এবং বুঝে নেব কোন নির্দেশটি অগ্রাধিকার, মানে যেটা আগে করণীয় যে কাজটা, সে কাজটা কিন্তু তোমাকে আগে করতে হবে, ঠিক আছে। প্রয়োজনে আমি উভয় সিনিয়রের সাথে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেব। আমি সবসময় পরিষ্কার নির্দেশনা অনুযায়ী কাজ করতে চাই, ঠিক আছে। তো যে সিনিয়র কাছ থেকে যত সঠিক নির্দেশনা আমি পাবো তার কাজটা কিন্তু আমি করব, ঠিক আছে। এরপরের প্রশ্ন কী রয়েছে দেখো, আপনি কি কখনো নিয়ম ভাঙতে পারবেন? উত্তর হবে, সাধারণভাবে আমি নিয়ম মেনেই চলি। তবে যদি কোনো জরুরি পরিস্থিতিতে মানুষের উপকারের জন্য সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমি উচ্চ কর্তৃপক্ষ অনুমতি নিয়ে কাজ করব। এখানে কিন্তু দেখো ফ্রেন্ডস, একবারও আমি তোমাকে অ্যান্সারটাতে একবার তোমাকে বললাম না যে আমি নিয়ম ভাঙবো আর কি, ঠিক আছে। আমি তোমাদের কি বললাম যে যদি সেরকম জরুরি খুব এমার্জেন্সি কন্ডিশন হয় সেক্ষেত্রে কিন্তু আমি উচ্চ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাজটা করব। ঠিক, ওই ওয়ার্ডটাই কিন্তু আমি উচ্চারণ করিনি, ঠিক আছে। তাহলে এখানে তো সম্পূর্ণ পজিটিভ ওয়ার্ডগুলো উচ্চারণ করা হয়েছে। নেক্সট, আপনি যদি কোনো দুর্নীতি বা কারাপশন দেখেন তাহলে কি করবেন? অ্যান্সার হবে, আমি বিষয়টি গুরুত্ব সহকারে নেব এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। আমি সততা বজায় রাখতে বিশ্বাস করি এবং কোনো অন্যায়কে সমর্থন করি না। এরপর দেখো 35 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে, আপনি কি চাপের মধ্যে রেগে পড়েন? তো এর অ্যান্সার হবে না। আমি চেষ্টা করি চাপের মধ্যেও কিন্তু শান্ত থাকতে। আমি পরিস্থিতি বুঝে ধৈর্যের সাথে কাজ করি যাতে ভুল সিদ্ধান্ত না নেওয়া হয়। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে, আপনি যদি একই ভুল বারবার করেন তাহলে কি করবেন? উত্তর হবে, আমি সেই ভুল
ভুলের কারণ বিশ্লেষণ করব এবং কোথায় সমস্যাটা হচ্ছে তা বোঝার চেষ্টা করব। আমি সিনিয়রদের পরামর্শ নেব এবং নিজেকে উন্নত করার চেষ্টা করব। পরের প্রশ্ন হচ্ছে, আপনি কি নিজের স্বার্থে কখনো অন্যের ক্ষতি করতে পারবেন? অ্যান্সার হবে না, আমি কখনো নিজের স্বার্থে অন্যের ক্ষতি করব না। আমি সততা ও নৈতিকতার সাথে কাজ করতে বিশ্বাস করি। পরের প্রশ্ন হচ্ছে, দেখো, আপনি যদি কোনো কাজ করতে না চান কিন্তু করতে বলা হয় তাহলে কি করবেন? তখন এমন একটা কাজ, ঠিক আছে, যেমন স্কুলে কোনো গ্রুপ ডির ক্ষেত্রে আমি বলছি, ধরো কোনো জায়গায় একটা আমি জেনারেল বলছি, কোনো জায়গায় একটা কুকুরে পায়খানা করে দিয়েছে, ঠিক আছে, তো এরকম একটা তোমাকে কন্ডিশন বলা হলো যে কোনো জায়গায় কুকুরে পায়খানা করে দিয়েছে, তাহলে আপনাকে বলা হয় যে এটা একটু পরিষ্কার করার করে দিন আর কি। তাহলে কী করবেন? তো সেরকম ধরো কোনো একটা কাজ, আপনি যদি কোনো কাজ করতে না চান কিন্তু আপনি চান না যে সেই কাজটা করতে, কিন্তু করতে বলা হয়, তাহলে কী করবেন? উত্তর হবে, আমি ব্যক্তিগত পছন্দ অপছন্দকে প্রাধান্য না দিয়ে আমার দায়িত্ব পালন করব। সরকারি কাজের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাকে একটা কন্ডিশন বলে দেওয়া হলো যে এই কন্ডিশন তো হয়েছে স্কুলে, দেন তুমি কি করবে? তো তুমি অ্যান্সারটা কীভাবে দেবে? তো অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমার অ্যান্সারটা দিতে খুবই সাহায্য করবে, ঠিক আছে। নেক্সট, আপনি যদি কাজের জন্য প্রশংসা না পান তাহলে কি করবেন? উত্তর হবে, আমি আমার কাজকে দায়িত্ব হিসেবে দেখি, প্রশংসার জন্য নয়। তাই প্রশংসা না পেলেও আমি একইভাবে নিষ্ঠার সাথে কাজটা করেই যাব, ঠিক। নেক্সট, আপনি কি কখনো মিথ্যা কথা বলেছেন? এটা কিন্তু আমি বললাম, ঠিক আছে। এর অ্যান্সারটা তাও আরেকবার বলে দিই, দেখো, আমি সব সময় সত্য বলার চেষ্টা করি, কিন্তু পরিস্থিতি ছোটোখাটো ভুল হতে পারে, তবে আমি সততা বজায় রাখার চেষ্টা করি এবং সত্যের পথে থাকার গুরুত্বই বুঝি, ঠিক। নেক্সট, আমি চেষ্টা করি সবসময় সত্যি কথা বলার, কিন্তু কোনো কারণবশত হয়তো কখনো মিথ্যা কথা বলে থাকি, ঠিক আছে। পরের প্রশ্ন, স্পেশাল হাই ইম্প্যাক্ট টিপস তোমাদেরকে দিই, যেগুলো হচ্ছে যে এই প্রশ্নের ধরন, এই ধরনের প্রশ্নে বোর্ড চাই কী চাই? তোমার ক্যারেক্টারটা চেক করতে চাই, সাথে তোমার অনেস্টি, তুমি সৎ কি না, ম্যাচুরিটি আছে কি না তোমার মধ্যে, তোমার ডিসিশন মেকিং অ্যাবিলিটি আছে কি না, ঠিক। তো এই সমস্ত জিনিসগুলো তোমার ইন্টারভিউরা তারা চেক করতে চাই এই সমস্ত প্রশ্ন করে, যেগুলো তোমাদেরকে আমি এতক্ষণ করালাম। এরপর দেখো, এরপর হচ্ছে এক্সাম ইন্টারভিউতে তোমরা কী করবে, ডুজ অ্যান্ড ডু নট, কী করবে না, করণীয় আর বর্জনীয়। তো করণীয় কি? ভদ্রভাবে কথা বলুন, পরিষ্কার ও সংক্ষিপ্ত উত্তর দিন, চোখে চোখ রেখে কথা বলুন, পরিষ্কার পোশাক পরুন, কনফিডেন্স থাকুন, মুখে যেমন হাসি থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার মধ্যে থাকা খুব জরুরি, এগুলো দিয়েই তুমি কিন্তু প্র্যাকটিসটা করো এই প্রশ্নগুলোর, ঠিক আছে। আর বর্জনীয় কী কী রয়েছে? তো বর্জনীয়র মধ্যে রয়েছে তর্ক করবেন না, একদম ইন্টারভিউর ভিতরে যে কোনো একটা কথাতে লেগে গেলে, ঠিক আছে, যে স্যার তোমাকে যেমন একটা কন্ডিশন বললাম যে কুকুরে পায়খানা করে দিই, দেন তুমি সেটা পরিষ্কার করবে, কি করবে না, কারণ সেটা হচ্ছে অফিসের একেবারে বারান্দাতে, তাহলে কি করবে? তো সেখানে কি তুমি তর্ক করবে তাদের সাথে যে না আমি এটা করবো না, এটা আমার পক্ষে করা সম্ভব নয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ইন্টারভিউতে বিশেষ করে তর্ক করা একেবারে যাবে না। অপ্রয়োজনীয় কথা বলবেন না, যেগুলো না বললেই হয়, ঠিক আছে। একেবারে একেবারে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট কথা বলবে, ঠিক আছে। মিথ্যা বলবেন না, খুব বেশি আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স দেখাবেন না, একেবারে ওভার কনফিডেন্স দেখানোর দরকার নেই, কনফিডেন্স দেখা খুব জরুরি, কিন্তু ওভার কনফিডেন্স দেখানো খুব বাজে জিনিস, ঠিক। নেক্সট তোমাদের প্রো টিপস সিলেকশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দিই। আগের থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করুন, যেটা আমি তোমাদেরকে বারবার বলছি। আয়নার সামনে দাঁড়িয়ে বলার চেষ্টা করুন, সময় মতো ইন্টারভিউ স্থানে পৌঁছান, সব সময় শান্ত ও হাসি খুশি থাকুন, ঠিক। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই তোমার নিজের মধ্যে ইনবিল্ড করো, যদি না তাহলে কিন্তু এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। কারণ এগুলো দরকার তোমার মধ্যে, একজন ব্যক্তিত্বটা তোমার মেনটেন রাখতে গেলে কিন্তু এগুলো দরকার। এরপর ড্রেস কোড, ইন্টারভিউতে কী পরবেন। তো দেখি ইন্টারভিউ পোশাক সম্পর্কে তোমাদের একটু ডিটেলসটা বলে দিই। ইন্টারভিউতে
আপনার পোশাক প্রথম ইমপ্রেশন তৈরি করে। ফার্স্ট লুক ফার্স্ট ইমপ্রেশন, আর ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট ইমপ্রেশন। ঠিক আছে, প্রথম লুকে তুমি তোমাকে বুঝে যাবে যে মানুষটি কেমন। তো সেই রকমভাবে কিন্তু তোমার ড্রেসটা থাকা দরকার। কীভাবে হবে, কেমন হবে ড্রেস? প্রফেশনাল লুক একেবারে যেমন লাগে, তার জন্য সিম্পল, পরিষ্কার ও ভদ্র পোশাক। ঠিক আছে, দেখো ইন্টারভিউর ক্ষেত্রে বিশেষ করে আমি তোমাদের ড্রেসের ক্ষেত্রে যেটা বলি, সেটা বিশেষ করে যেটা হয় প্রতিটা ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের আমি ড্রেসটা বলি, সেটা হয় দেখো ব্ল্যাক প্যান্ট, নেভি ব্লু জামা আয়রন করা দুটোই। ঠিক আছে, কালো শ্যুটা হবে, ছেলেদের ক্ষেত্রে বলছি, শ্যুটা হবে ব্ল্যাক শ্যু, বেল্ট হবে ব্ল্যাক বেল্ট। ঠিক আছে, হাতগুলো দুটো হাতে কিন্তু পুরো লাগানো থাকবে, বোতাম লাগানো থাকবে। ঠিক আছে, টাই পরার দরকার নেই, সিম্পল এই ড্রেসটাই রাখবে। ঠিক আছে, উপরে বোতামটা কিন্তু খোলা থাকবে, চুল থাকবে ছোট ছোট ভদ্রভাবে কাটানো। ঠিক আছে, একেবারে আর্মি কাট করবে না। ঠিক আছে, একদম ভদ্রভাবে ছোট ছোট করে যেমন কাটা থাকে, দাড়ি একদম রাখবে না, ক্লিন শেপ থাকবে। ঠিক আছে, ঘড়ি পরতে পারো, কিন্তু ঘড়িটা এমন হবে যেন মানে একটি কালার বা সিম্পল, যেটা প্রফেশনাল যে ঘড়িগুলো হয়। ঠিক আছে, অফিসিয়াল যে অফিসের কাজে যে সমস্ত ঘড়িগুলো ইউজ করা হয়, সেই সমস্ত ঘড়িগুলো পরতে পারো। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে বলা হয়, তো মেয়েদের ক্ষেত্রে কী করবেন দেখো, ছেলেদের জন্য ড্রেসটা বললাম। ঠিক আছে, তাও আরেকবার একটু বলে দিই, ছেলেদের জন্য ড্রেস হচ্ছে কী পরবেন, হালকা রঙের শার্ট, সাদা হালকা নীল, কালো বা গাঢ় প্যান্ট, ফর্মাল জুতো, চুল পরিষ্কার সুন্দরভাবে আঁচড়ানো। ঠিক আছে, তো এই সমস্তগুলো তোমাদেরকে আমি একটু আগে বললাম। কি পরবেন না, তো সেটাও বলে দিই। কী করা থেকে কী না করাটা জানা খুব দরকার। জিন্স টি শার্ট অ্যাভয়েড করবে। ঠিক আছে, চটকদার রং যেমন বিভিন্ন লাল, ঠিক আছে, খুবই লাল, ঠিক, তারপর হলুদ কালার, তো এই সমস্ত রঙগুলো কিন্তু অ্যাভয়েড করবে। নোংরা ও কুচকানো জামা, যেটা আয়রন করা নেই, যে এমন জামা তুমি পরে চলে গেলে, সেগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাভয়েড করবে। ঠিক, মেয়েদের ক্ষেত্রে ড্রেসটা বলি, কি পরবেন, শাড়ি পরতে পারেন বা সালোয়ার কামিজ পরতে পারেন, সিম্পল। ঠিক আছে, একেবারে সিম্পল, বেশি ছাপানো থাকবে না। ঠিক, হালকা রং হবে, কম মেকআপ করলে হালকা মেকআপটা করবে। ঠিক আছে, কম, চুল পরিপাটি করে একদম একেবারে, ঠিক আছে, থাকবে, বাঁধানো থাকবে। কি করবেন না বা কি পরবেন না, অতিরিক্ত সাজগোজ করা যাবে না, খুব উজ্জ্বল ও ঝলমলে পোশাক পরা যাবে না। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করবে, যেগুলো তোমাদেরকে বললাম। ঠিক, নেক্সট কিছু টিপস তোমাদেরকে দিই, সেগুলো হচ্ছে যে জামা পরিষ্কার ও ইস্ত্রি করা থাকতে হবে। পারফিউম ব্যবহার করলে খুবই হালকাটা ব্যবহার করতে পারো, কারণ অনেকের ঘামের স্মেলটা আসে, তো সেটা আসবে না। ঠিক আছে, সিম্পল লুকেই তোমার বেস্ট হবে তোমার ইন্টারভিউটা ভালো হওয়ার জন্য। নেক্সট 45 নাম্বার বিষয়, যেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকা দরকার বা কেন গুরুত্বপূর্ণ। বডি ল্যাঙ্গুয়েজটা কেন গুরুত্বপূর্ণ ইন্টারভিউর ক্ষেত্রে? সব দেখবে তোমরা প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউতে তোমাকে ভিতরে ঢুকা দিয়ে পর বসা, কেমনভাবে বসবে, সেই বডি ল্যাঙ্গুয়েজটা দেখায়। ঠিক আছে, তো সেগুলো কিন্তু খুব দরকার হয়, কারণ ইন্টারভিউতে 3-4 জন মেম্বার থাকে, প্রত্যেকে কিন্তু তোমাকে প্রশ্ন করে না, তোমার কিন্তু এমন একজন থাকবে যে তোমাকে সম্পূর্ণ অবজার্ভ করবে, যে তুমি ঢুকছো কেমনভাবে বসছো, কি বলে বসছো, মেরুদণ্ডটা সোজা আছে কি না, হাতগুলোর তোমার মুভমেন্টটা কীরকম হচ্ছে, সমস্ত কিছু তোমার অবজার্ভ করবে। কেমনভাবে কথা বলছো, হাত বেশি নড়ছে না মাথা বেশি নড়ছে। ঠিক আছে, তো সেই সমস্ত জিনিসগুলো অবজার্ভ করবে। আর কেমনভাবে তুমি সেখান থেকে উঠে পর কেমনভাবে বার হলে, প্রতিটি জিনিস কিন্তু অবজার্ভ হবে তোমার। ঠিক, আর সেইভাবে কিন্তু তোমাকে নাম্বারটা দেওয়া হবে। ইন্টারভিউতে দেখো, তোমার নলেজ চেক করে না, মনে রাখবে, ইন্টারভিউতে কোনোদিন নলেজ চেক হয় না। নলেজ চেক হওয়ার জন্য তোমার রিটেন এক্সামটা হয়ে গেছে। ইন্টারভিউ তোমার পার্সোনালিটি চেক হয়, তুমি ব্যক্তি হিসাবে কেমন সেটা চেক হয়। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ইম্পর্ট্যান্ট। তো কেন গুরুত্বপূর্ণ, আপনি কি বলছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বলছেন। সঠিক বডি ল্যাঙ্গুয়েজ করণীয় কি করবেন দেখো, সোজা হয়ে বসুন, চোখে চোখ রেখে কথা বলুন, হালকা হাসি রাখুন, মুখে হাত স্থির রাখুন। হাত কিন্তু দুটো পায়ের উপরে হাত থাকবে, হাত দুটো কিন্তু দুটো হাতের সাথে জড়ানো একেবারে থাকবে না, বা হাত কোনো দিন তোমার মুভমেন্ট বেশি করবে না।
তুমি শুধুমাত্র তোমার মাথা স্থির থাকবে, কথা বলবে, ঠিক আছে। যে তোমাকে প্রশ্নটা করবে তার দিকে কিন্তু আই কন্ট্যাক্ট রেখে বাকি যে মেম্বারগুলো আছে, ঠিক আছে, প্রত্যেকের সাথে কিন্তু হাসি মুখে কথা বলবে। নেক্সট, কী করবেন না, তো করার থেকে না করাটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে আমি বলে দিই। নিচের দিকে তাকাবেন না, আই কন্ট্যাক্ট রাখা খুব জরুরি। যে প্রশ্নটা করেছে তার দিয়ে কিন্তু হাসি মুখে অ্যান্সারটা দিতে হবে তোমাকে, ঠিক আছে। পা হাত নড়াচড়া করা যাবে না, অনেকেই প্যানিক হয়ে যায়, দিয়ে পা হাত কাঁপতে থাকে, ঠিক আছে। তো সেগুলো কিন্তু আমি তার জন্য বলছি কয়েকবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস দাও, কারোর সামনে ইন্টারভিউ দাও, ঠিক আছে। কাউকে তোমার পাশে যদি কেউ থেকে থাকে তাকে এই পিডিএফটা দিয়ে দাও, দিয়ে তাকে এই প্রশ্নগুলোর মধ্যে জিজ্ঞাসা করতে বলো, ঠিক। তো সেগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। তো হাত পা নড়াচড়া একদম করবেন না। চেয়ারে হেলান দিয়ে বসা, দেখো চেয়ারে হেলান দিয়ে বসা কীরকম আমি বলবো, তোমরা কিন্তু যে তোমার চেয়ারের সাথে যে পেছনে যেটাতে হেলান দাও সেটাতে কিন্তু তার সাথে কিন্তু টাচ হবে না। তো মেরুদণ্ড থাকবে স্ট্রেট একদম সোজা, ঠিক আছে, তার সাথে কিন্তু টাচ হবে না, যে তুমি একেবারে হেলান দিয়ে রাজার মতো এসে বসে গেলে, সেরকম কিন্তু করা যাবে না। ভয় পাওয়া বা নার্ভাস দেখানো যাবে না, তুমি যদি ভয় পেয়েও থাকো কিন্তু সেটা দেখানো যাবে না। তার জন্যই তো তোমাকে বলছি বারবার প্র্যাকটিস করো, পিডিএফটা দাও কাউকে, ঠিক আছে, দিয়ে পর তোমাকে সেখান থেকে কোশ্চেন করতে বলো। তুমি একটা চেয়ারে বসো, দেন তোমাকে যেমন ইন্টারভিউ নেয় না বোর্ডে, সেরকম ইন্টারভিউ দাও, 3-4 বার দাও। তোমার কনফিডেন্স 0 থেকে যদি না 100% হয়ে যায় দেন আমাকে বলবে, ঠিক। নেক্সট, কিছু এন্ট্রি অ্যান্ড এক্সিট টিপস তোমাদেরকে দিই, অবশ্যই এগুলো জানা দরকার, ঠিক আছে। আমিও অনেকবার ইন্টারভিউ দিয়েছি, তো এগুলো আমি অবশ্যই শিখেছি, দেন তোমাদেরকে আমি এগুলো শেখাচ্ছি। ঢোকার সময় কী বলবে, এখানে ইংরেজিতে বলা আছে, ইংরেজিতে বলার কোনো দরকার নেই, আমি তোমাদেরকে সিম্পল বলে দিচ্ছি। মে আই কাম ইন স্যার বা ম্যাডাম, তুমি বলবে যে স্যার আমি কি আসতে পারি, বা ম্যাম যদি থাকে অবশ্যই স্যার ম্যাম কেউ না কেউ থাকবে, তো অবশ্যই স্যার বলবে স্যার আমি কি আসতে পারি, বা স্যার আমি কি আসবো, এই দুটো বলতে পারো, স্যার আমি কি আসতে পারি বা স্যার আমি কি আসবো। বের হওয়ার সময় কিন্তু যখন ইন্টারভিউটা শেষ হয়ে তোমাকে বলবে যে ঠিক আছে আসো, দেন তুমি বলবে যে থ্যাংক ইউ স্যার, বা ধন্যবাদ স্যার, বা ধন্যবাদ ম্যাম, এই বলে কিন্তু সেখান থেকে হালকা করে উঠবে, দেন বার হয়ে চলে আসবে। এটা কিন্তু মাস্ট বলবে, ঠিক আছে, ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাম। প্রো টিপস, কনফিডেন্স দেখান কিন্তু ওভার কনফিডেন্স একেবারে নয়, ন্যাচারাল থাকুন, যেমন নর্মাল মানুষ হয় সেরকম নর্মালভাবেই থাকুন, ঠিক আছে, একটু হাসি খুশি থাকুন, বাস এটাই দরকার, ঠিক। কোনো বিষয়ে ওভার কনফিডেন্স একেবারে দেখাতে যাবে না। নেক্সট হচ্ছে ইন্টারভিউ ডে টিপস, মানে ইন্টারভিউ দিনের প্রস্তুতি। ইন্টারভিউ দিনে কী করবে, তো ইন্টারভিউর আগে করণীয় কিছু কাজ, সব ডকুমেন্ট রেডি রাখুন, সময়ের আগে পৌঁছান ইন্টারভিউতে, ভালো করে রাত্রিটা ভালো করে ঘুমাবে, ঠিক আছে, এগুলো কিন্তু মাস্ট করবে, কারণ এগুলো করলে তোমার মাইন্ডটা স্থির থাকবে, ঠিক আছে। আর রাতে ঘুম না হলে মাইন্ডটা খুব চঞ্চল থাকে, তো এগুলো করবে আর সময় মতো পৌঁছাবে, ডকুমেন্টগুলো সব রেডি থাকবে। তাতে কি হয়, ডকুমেন্ট যদি কিছু একটা সেই মিস্টেক হয়ে যায় দেন তোমার মাইন্ডটা তোমার সবসময় ডকুমেন্টটাকে তোমাকে জোগাড় করতে হবে, তখন সেই দিকেই মাইন্ডটা কাজ করবে, ঠিক আছে। তুমি খুব চঞ্চল হয়ে যাবে, যার ফলে তোমার ড্রেসটা কোন দিকে কী হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু দেখা তোমার পক্ষে সম্ভব হবে না। তো অবশ্যই এই সমস্ত জিনিসগুলো যেমন ঠিকঠাক থাকে। এবার দেখো ইন্টারভিউ চলাকালীন তোমার করণীয় কী, সেটা হচ্ছে প্রশ্ন ভালো করে শুনুন। ধরো ইন্টারভিউয়ার তোমার কিছু একটা প্রশ্ন করেছে, তোমার নাম কি, তোমার মনটা বা ধ্যানটা তোমার অন্যদিকে আছে, তুমি প্রশ্নটা শুনতেই পেলে না, কিন্তু এটা কিন্তু খুব খারাপ ইম্প্যাক্ট পড়বে। বুঝে উত্তর দিন, একটু প্রশ্নটা শোনার একটু পজ নিন, 2 সেকেন্ড পজ নেবে, দেন তুমি উত্তরটা বিশ্লেষণ করে পর কিন্তু বলবে, ঠিক আছে। শুনে পর একেবারে হুট করে বলে দেবে এরকম কিন্তু একেবারে করবে না। শান্ত থাকুন, মনটাকে স্থির রাখুন, ঠিক আছে। কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস নেবেন, 3-4 থেকে 5 বার দীর্ঘ নিঃশ্বাস নিলে কিন্তু শান্ত থাকা যায়, ঠিক আছে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে দেখবে তোমরা কিন্তু মাইন্ডটা একটু শান্ত হয়ে যায়। নেক্সট, বর্জনীয় কী জিনিস, তাড়াহুড়ো করে উত্তর দেওয়া একেবারে ভুল, ঠিক আছে, একেবারে এই জিনিসটা একেবারে করা যাবে না। প্রশ্ন শুনবে, 2 সেকেন্ড পজ নেবে, দেন অ্যান্সারটা দেবে, তাহলে কিন্তু তোমার এখানে ওই ম্যাচুরিটি ব্যাপারটা দাঁড়ায়, ঠিক আছে। তোমাকে দেখে যে না মানুষটা ম্যাচিওর হচ্ছে, তাড়াহুড়োর বিষয় নেই, ঠিক আছে। কারণ এই চাকরিটা মানে একেবারে পেতেই হবে এইরকম কিন্তু দেখাবে না, ঠিক আছে।
হ্যাঁ, পেলে পেলে খুব ভালো হয়, আর না পেলেও কিন্তু আমি মরে যাব না, এই জিনিসটা যেমন তোমার মধ্যে থাকে। না জানলে ভুল বলা, না জানলে ভুল বলা। তো তোমাকে এমন একটা কোশ্চেন করে তুমি অ্যান্সারটা যাও না, কিন্তু তুমি অ্যারাউন্ড এইদিকে গোল 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 ঘুরিয়ে পর অ্যান্সারটা বলছো, ঠিক আছে, যার কোনো মাথা ছাতা নেই। তো এরকম কিন্তু একেবারে বলা যাবে না। যদি না পারো কনফিডেন্সের সাথে বলবে যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বা এটা আমার জানা নেই, কিন্তু আমি পরে তা জেনে নেব। এই ওয়ার্ডটা যেমন থাকে, কিন্তু পরে তা আমি জেনে নেব, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট। না জানলে দুঃখিত স্যার বা ম্যাডাম, এই মুহূর্তে সঠিকভাবে মনে করতে পারছি না, এটা বলতে পারো। নাহলে যদি একেবারে না জানো তাহলে বলবে যে স্যার এটা আমার জানা নেই, তবে ঠিক আমি পরে জেনে নেব। নেক্সট। এরপর হচ্ছে ইন্টারভিউর পরে কি করবে। ধন্যবাদ জানিয়ে বের হবেন, নিজেকে নিয়ে আত্মবিশ্বাস রাখবে, ঠিক আছে, তোমার হবেই, ঠিক আছে, এটা কিন্তু নিজের মধ্যে পজিটিভ ভাবনা রাখবে। কিছু প্রো টিপস তোমাদেরকে দিই। অবশ্যই ইন্টারভিউতে মোবাইল নিয়ে তো ঢোকা যাবে না, ঠিক আছে, তো সেটা কিন্তু মোবাইল সাইলেন্ট, তো মোবাইল নিয়েই ঢুকবেন না, ঠিক আছে। পজিটিভ মাইন্ডসেট রাখবে। এরপর স্কুল রিলেটেড কিছু যদি প্রশ্ন করা হয় ইন্টারভিউতে, তো সেগুলো কীভাবে অ্যান্সার দেবে না, বা সেগুলো আমি তোমাদেরকে একটু ডিটেলসটা বলে দিই। তো প্রশ্ন হচ্ছে, স্কুল কাজ করতে চান কেন, বা স্কুলে কাজ করতে চান কেন। খুব কমন প্রশ্ন, যেটা কিন্তু করা হবে, বা কেউ না কেউ কিন্তু প্রশ্নটা ফেস করবে, ঠিক আছে। স্কুলে কাজ করতে চান কেন, এত কাজ আছে স্কুলের, এই যে রিক্রুটমেন্ট এত দেরিতে হয়, তা সত্ত্বেও তোমরা স্কুলের রিক্রুটমেন্টের কাজ করতে খুবই ইচ্ছুক কেন। অ্যান্সার হবে, আমি স্কুল পরিবেশে কাজ করতে চাই কারণ এটি একটি সম্মানজনক জায়গা, এবং এখানে কাজ করে সমাজের উন্নতিতে আমি ভূমিকা রাখতে পারবো বা রাখা যায়, ঠিক, এটা কিন্তু তোমরা বলবে। বা তোমরা এরকম এইভাবেই এটাই বলতে হবে তার কোনো মানে নেই, তোমরা নিজের মতো অ্যান্সারটা পজিটিভ সাজিয়ে কিন্তু বলতে পারো। এটা কিন্তু একটা স্যাম্পল অ্যান্সার তোমাদেরকে আমি দিচ্ছি প্রতিটা ক্ষেত্রেই, প্রতিটা প্রশ্নের। কিন্তু এখান থেকে এটা বুঝতে পারবে যে কীরকম প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হয়, ঠিক আছে, এটা কিন্তু বুঝতে পারবে এখান থেকে। স্কুলের শৃঙ্খলা কীভাবে বজায় রাখবেন। স্যাম্পল অ্যান্সার কি হচ্ছে, আমি নিয়ম মেনে চলব এবং ছাত্রছাত্রীদের সঠিকভাবে গাইড করব, প্রয়োজন হলে শিক্ষকদের সাথে সমন্বয় করে কাজ করব, ঠিক, এগুলো কিন্তু স্কুল রিলেটেড প্রশ্ন। নেক্সট 3 নম্বর, ছাত্রছাত্রীদের সাথে কেমন ব্যবহার করবেন। স্যাম্পল অ্যান্সারটা কি হচ্ছে, আমি ছাত্রছাত্রীদের সাথে ভদ্র ও সহানুভূতিশীল আচরণ করব এবং তাদের সাহায্য করার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনি কি দায়িত্ব নিতে পারবেন। স্যাম্পল অ্যান্সার, বা বলবে যে হ্যাঁ ম্যাম, বা হ্যাঁ স্যার, আমি দায়িত্ব নিতে পারি, আমি সবসময় আমার কাজ নিষ্ঠার সাথে করার চেষ্টা করি, ঠিক। তো এইভাবে কিন্তু প্রতিটা অ্যান্সার তোমার হবে। তো দেখো, প্রতিটা জিনিস তোমাদেরকে বললাম কীভাবে এন্ট্রি করবে, কীভাবে এক্সিট করবে, বসার স্টাইল, ঠিক আছে, স্কুল রিলেটেড প্রশ্ন উত্তর। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কেউ মনে করো যে এই পিডিএফটা ডাউনলোড করতে চাও, তো কীভাবে ডাউনলোড করবে, তো সেটা আমি কিন্তু এরপর তোমাদের বলে দিই। আর নেক্সট পার্টে আমাদের অধ্যায় নম্বর 2, যেটা হচ্ছে গ্রুপ সি ও ডি এর সিচুয়েশন বেসড 20টি প্রশ্ন উত্তর। সিচুয়েশন হিসাবে তোমাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হবে, তার উত্তর তুমি কীভাবে বলবে। তো সেইগুলো কিন্তু অবশ্যই 2-1 প্র্যাকটিস করে যাওয়া দরকার, কারণ ইন্টারভিউতে ডাইরেক্ট ফেস করলে তার অ্যান্সারটা দেওয়া খুব কঠিন হবে, ঠিক। তো দেখো, যদি পিডিএফটা নিতে চাও, ঠিক আছে, নিতে পার, কীভাবে নেবে না নেবে তো এরপর আমি তোমাদের বলে দিই। তো যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর ইবুকের পিডিএফটা নিতে ইচ্ছুক, তো তোমাদেরকে বলি, প্রথম 20 জনের জন্য কিন্তু এই ইবুকটার মূল্য রাখা হয়েছে 89। দেখো, এর এমআরপি হচ্ছে 150 টাকা, কিন্তু প্রথম 20 জনের জন্য এর প্রাইসটা রাখা হয়েছে 89। এটা কীভাবে নেবে, তো এই যে কিউআর কোডটা যেটা তোমাদেরকে আমি দিলাম, সেটাকে স্ক্রিনশট করো, দিয়ে তোমরা যে কোনো জায়গা থেকে কিউআরকে স্ক্যান করে পেমেন্ট করো 89, ঠিক আছে। পেমেন্ট করার পর সেটা তোমরা আমাকে এই যে নাম্বারটা দিলাম, সেই নাম্বারটাতে আমাকে সেই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, পেমেন্টের স্ক্রিনশটটা, ঠিক আছে। তো সেই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করার কিছুক্ষণ পর কিন্তু তোমাদেরকে সেই নাম্বারই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এই পিডিএফটা সেন্ড করে দেওয়া হবে,
ঠিক আছে? তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর এই রিলেটেড যদি কোনোরকম কোনো কোয়ারিজ থেকে থাকে তো আমার কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে? ধন্যবাদ।